সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হাইলাইটস হিসাবে আপনারা বলতে পারেন 50তম বিসিএস এর জন্য। তো আমরা এখন দেখি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। পুলিশ প্রথমে কয়েকজন গ্রেপ্তার করে মিছিলে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আচ্ছা, আমাদের এখন দেখতে হবে এখান থেকে ইম্পর্টেন্ট কোন বিষয়গুলো আছে। সেখানে হামলা ও সফিউর নিহত হন। আচ্ছা, 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মাণ করেন এবং শফিউর রহমানের পিতাকে দিয়ে তা উদ্বোধন করানো হয়। তো এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক। শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করেন। তাহলে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে কিন্তু একটি শহীদ মিনার নির্মাণ করেন এবং এটি উদ্বোধন করেন হলো শফিউর রহমানের পিতাকে দিয়ে। 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে দেয়। ঢাকায় 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রাম গ্রামে কবি মাহবুব উল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক একটি কবিতা রচনা করে। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা পেলাম, যে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা কার লেখা? এটা হবে ছাত্র 21শে ফেব্রুয়ারি। এটার ক্ষেত্রে এই কবিতা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে কবি মাহবুব আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিকস। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। আর একটা ইম্পর্টেন্ট টপিকস আমরা পেলাম, যে তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। কে স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন? তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে, পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু করে। এই কাণ্ড পূর্ব বাংলা জনগণের মনের উপরে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন। আচ্ছা, এই যে আরেকটা পেয়েছি ইম্পর্টেন্ট টপিক, আমার ভাই রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাই রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনার সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কে রচনা করেন? আবুল লতিফ রচনা করেন। ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো সঙ্গীত কে রচনা করেন? আব্দুল লতিফ। মুনীর চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক, এটা সবাই জানি। পরে 1969 সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাগুন। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় মূলধারার রাজনৈতিক আদর্শ হিসাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। 1947 সালের সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 সালে থেকে 1952 সালে প্রতিবাদ রক্তক্ষয়ী সংগ্রাম রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা পেলাম 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কখন? 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির দিয়ে পূর্ব বাংলার বাংলা ভাষা এবং অন্যান্য জনগোষ্ঠীর মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলনের পরবর্তী
কালে বাংলার রাজনৈতিক আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছিল। এই আন্দোলন এই দেশের মানুষের অধিকার সম্পর্কে সচেতন করে। তারপরে আমরা দেখি গুরুত্বপূর্ণ আরো কিছু টপিক। 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হচ্ছে। তাহলে কখন থেকে দেশব্যাপী 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হচ্ছে? 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 1999 সালের 17ই নভেম্বর। 1999 সালের কখন? 17ই নভেম্বর। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। কবে? 17ই নভেম্বর। 17ই নভেম্বর 1999 সালে। 17ই নভেম্বর 1999 সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দেয়। পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা রয়েছে। পৃথিবীতে কতটি ভাষা রয়েছে? 7,000-এর বেশি ভাষা রয়েছে। এসব ভাষার মানুষ তাই সেই দেশ থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। 1994 সালের 3রা এপ্রিল যুক্তফ্রন্ট কৃষক শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি প্রথম বাংলাদেশ সরকার। এই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কখন ঘোষণা করা হয়? এই 10ই এপ্রিল মুজিব সরকার যখন গঠন করা হয়। 1971 সালের 10ই এপ্রিল যখন মুজিব সরকার গঠন করা হয় তখনই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? 1971 সালের 17ই এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী ছিলেন এম.এ. মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম.এ.জি. ওসমানী। তারপরে হলো আর এখানে আছে তেমন কিছু। আচ্ছা, এখানে আর একটা লাইন আমরা পেয়েছি। ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানী র্যাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যদিও মাওলানা ভাসানীকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল, ন্যাশনাল আওয়ামী পার্টির মুজাফফর ন্যাব অধ্যাপক মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনির সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও খন্দকার মুশতাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র আইনমন্ত্রীকে নিয়ে 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। তাহলে সূর্যের সব থেকে নিকটতম গ্রহ কোনটি? বুধ। এবং সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। আর এখানে তারপর শুক্র। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর নিকটতম গ্রহ। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। এটি পৃথিবীর যমজ বা বোন গ্রহ হিসেবে পরিচিত। শুক্রের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে বাংলাদেশের ছোট বড় মিলিয়ে
বাংলাদেশ ভূখণ্ডে 1008টি নদ নদী রয়েছে। তাহলে বাংলাদেশে মোট কতটি নদ নদী রয়েছে? 1008টি নদ নদী রয়েছে। এগুলোর